প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব এর দ্বিতীয় ক্লাসে আজকে আমরা পড়ব পদার্থের তাপীয় প্রসারণ। এর আগে প্রথম ক্লাসে আগের ক্লাসটিতে আমরা তাপমাত্রার স্কেল নিয়ে পড়েছি। আজকে আমরা পদার্থের তাপীয় প্রসারণের মধ্যে আমরা পড়ব আমাদের পাঠ 6.3। এই অংশে আমাদের রয়েছে কঠিন পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ এবং গ্যাসীয় পদার্থের প্রসারণ। এই তিনটি প্রসারণ নিয়ে আজকে আমরা একটু আলোকপাত করব। প্রথম যে বিষয়টি আমরা দেখব তা হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের দৈর্ঘ্য আছে, আয়তন আছে, ক্ষেত্রফল আছে এবং যখন বস্তুকে তাপ প্রয়োগ করা হয়, তাপ প্রয়োগের ফলে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিন জিনিসেরই পরিবর্তন হয়। আর যখন এই তিনটি রাশির পরিবর্তন হবে তখন তার দৈর্ঘ্যেরও পরিবর্তন হচ্ছে, তার ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে এবং তার আয়তনেরও কিন্তু পরিবর্তন হচ্ছে। তাই তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণকে আমরা তিন ভাবে পড়ব। প্রথমে পড়ব আমরা দৈর্ঘ্য প্রসারণ, এরপরে পড়ব আমরা ক্ষেত্রফল প্রসারণ, এরপরে পড়ব আমরা আয়তন প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণ তিন ভাগে বিভক্ত। এগুলো শেষ করে পরে আমরা তরল এবং গ্যাসীয় পদার্থ নিয়ে আলোচনা করব। তো প্রথমে পড়ব আমরা দৈর্ঘ্য প্রসারণ। তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। ধরে নিচ্ছি আমরা এই একটা দণ্ড আমার কাছে আছে যার আদি দৈর্ঘ্য L1। কোন একদিন তাপমাত্রা যখন T1, সেই দিন এই দণ্ডের দৈর্ঘ্য L1। তাহলে T1 তাপমাত্রায় দণ্ডের আদি দৈর্ঘ্য হচ্ছে L1। এখন আমরা এই দণ্ডকে তাপশক্তি প্রয়োগ করলাম। তাপশক্তি প্রয়োগ করার ফলে কি হবে? এই দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। ধরে নিচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যখন T2 হলো তখন দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে L2 হলো। তাহলে আমরা কি বলতে পারি? তাপমাত্রা বৃদ্ধি del T is equal to T2 minus T1। যখন তাপমাত্রা বৃদ্ধি পেল তখন দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, সেই দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে del L is equal to L2 minus L1। এখন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির কারণে দৈর্ঘ্য কি পরিমাণ বাড়বে? প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির কারণে কোন একটা বস্তুর দৈর্ঘ্য কি পরিমাণ বৃদ্ধি পাবে তা নির্ভর করছে দৈর্ঘ্য প্রসারণ সহগের উপর। দৈর্ঘ্য প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ, যাকে আমরা প্রকাশ করব আলফা দিয়ে। আলফা ইজ ইকুয়াল টু, সূত্র খেয়াল করো, ডেল্টা এল ডিভাইডেড বাই L1, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি ভাগ আদি দৈর্ঘ্য ভাগ তাপমাত্রার পরিবর্তন। দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য বৃদ্ধি ভাগ আদি দৈর্ঘ্য ডিভাইডেড বাই তাপমাত্রা বৃদ্ধি। তাহলে আমরা যদি মান বসাই এখানে আমরা এভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি ডেল্টা এল বাই L1। আমরা মান আগে বসিয়ে নেই, আমরা এভাবে লিখতে পারি আলফা ইজ ইকুয়াল টু L2 minus L1 divided by L1 full divided by T2 minus T1। এই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ, যাকে আমরা যদি সিম্পলিফাই করি, একে সিম্পলিফাই করলে, সরল করলে আমরা L2, অর্থাৎ দেখো আদি দৈর্ঘ্য জানা আছে, তাপমাত্রা বৃদ্ধির কারণে নতুন যে দৈর্ঘ্য হবে তা আমরা নির্ণয় করব কিভাবে? L2 is equal to L1 plus alpha L1 into
T2 মাইনাস T1। এই হচ্ছে আমাদের নতুন দৈর্ঘ্য বের করার সূত্র। এ হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র, আর এটা হচ্ছে আমাদের তাপমাত্রা বৃদ্ধির কারণে নতুন যে দৈর্ঘ্য হবে সে দৈর্ঘ্য বের করার সূত্র। এভাবে আমরা কঠিন বস্তুতে তাপ প্রয়োগের ফলে তার দৈর্ঘ্যের যে পরিমাণ হ্রাস বা বৃদ্ধি হবে, তাপমাত্রা বৃদ্ধির ফলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধির হ্রাসের ফলে কিন্তু দৈর্ঘ্য হ্রাস পাবে, উভয়টাই কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারব। দৈর্ঘ্য প্রসারণের পরে আমরা যদি একটু খেয়াল করি ক্ষেত্রফল প্রসারণ, একইভাবে আমরা দৈর্ঘ্য প্রসারণ যেভাবে নির্ণয় করলাম ঠিক হুবহু একইভাবে কিন্তু আমরা বাকি যে দুইটা বিষয় আছে ক্ষেত্রফল প্রসারণ এবং আয়তন প্রসারণে কিন্তু আমরা নির্ণয় করতে পারি। আমরা লিখছি ক্ষেত্রফল প্রসারণ। ক্ষেত্রফল প্রসারণ আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ কি পেয়েছিলাম? আলফা ইজ ইকুয়াল টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 T2 মাইনাস T1। এখান থেকে আমরা L2 পেয়েছি L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1। খেয়াল করো, অনুরূপ ভাবে ধরে নিচ্ছি আমরা T1 তাপমাত্রায় কোন একদিন সেই বস্তুটার ক্ষেত্রফল ছিল A1 আদি ক্ষেত্রফল, তাপমাত্রা T2 বৃদ্ধির ফলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে T2 হওয়ার কারণে নতুন ক্ষেত্রফল হচ্ছে A2। তাহলে ক্ষেত্রফল প্রসারণ সহগ যেমন ছিল দৈর্ঘ্য প্রসারণ সহগ, এখানে হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ সহগ। ক্ষেত্রফল প্রসারণ সহগ যাকে আমরা প্রকাশ করব বিটা দ্বারা। বিটা ইজ ইকুয়াল টু, সূত্র হবে A2 মাইনাস A1 divided by A1 full divided by T2 minus T1। দেখো হুবহু একই রকম, দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রসারণ সহগের জায়গায় ক্ষেত্রফল প্রসারণ সহগ। তাহলে এটা আমরা কিভাবে লিখব? A2 is equal to A1 plus beta A1 T2 minus T1। এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল প্রসারণ সহগ। তাহলে তোমরা অবশ্যই আয়তন প্রসারণ সহগ তোমরা নিজেরাই লিখতে পারবা। আমরা যদি লিখতে চাই আয়তন প্রসারণ সহগ, আয়তন প্রসারণের ক্ষেত্রে আয়তন প্রসারণ সহগ কেমন হবে? গামা দ্বারা প্রকাশ করা হচ্ছে আয়তন প্রসারণ সহগ। গামা ইজ ইকুয়াল টু V2 minus V1 divided by V1 full divided by T2 minus T1। এবং চূড়ান্ত আয়তন V2 অর্থাৎ তাপমাত্রা যখন T1 থেকে T2 হলো তখন যে আয়তন V2 হবে তার সূত্র হচ্ছে V1 plus gamma V1 T2 minus T1। তাহলে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ এবং আয়তন প্রসারণ এই তিনটা বিষয় নির্ভর করছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগের উপরে। সূত্র একেবারে সহজ, আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ যেভাবে নির্ণয় করেছি ঠিক হুবহু একই পদ্ধতিতে আমরা বিটা এবং গামাও কিন্তু নির্ণয় করতে পারি। তো এই যে সহগগুলো এগুলো কি? এগুলো হচ্ছে মূলত প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির ফলে দৈর্ঘ্য কি পরিমাণ বাড়বে। আলফা মানে হচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির ফলে দৈর্ঘ্য কি পরিমাণ বাড়বে। বিটা হচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে, তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন কতটুকু বাড়বে। আর গামা হচ্ছে কি প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন কতটুকু বাড়বে। এটা হচ্ছে ক্ষেত্রফল কতটুকু বাড়বে আর এটা হচ্ছে আয়তন কতটুকু বাড়বে। এখন এই যে তিনটা রাশি আমরা পড়লাম আলফা, বিটা, গামা, মজার বিষয় হচ্ছে এই তিনটার যে কোনো একটা জানা থাকলে কিন্তু আমরা আরেকটা নির্ণয় করতে পারবো। কিভাবে? সম্পর্কটা খেয়াল করো। তিনটা
রাশির মধ্যে সম্পর্ক। প্রসারণ সহগের সাথে সম্পর্ক। প্রসারণ সহগ তিনটির পারস্পরিক সম্পর্ক। পারস্পরিক সম্পর্ক বিটা is equal to twice alpha, gamma is equal to thrice alpha। অর্থাৎ ক্ষেত্রফল প্রসারণ সহগ দৈর্ঘ্য প্রসারণ সহগের দ্বিগুণ, আয়তন প্রসারণ সহগ দৈর্ঘ্য প্রসারণ সহগের 3 গুণ। তাহলে তোমরা নিজেরা করবা বিটা ও গামার মধ্যে সম্পর্ক, এটা হোমওয়ার্ক থাকবে। তাহলে কঠিন পদার্থের এই 3টি প্রসারণ দিয়ে আমাদের সৃজনশীল প্রশ্ন হতে পারে। এখন আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখব। শিক্ষার্থীরা একটি নমুনা প্রশ্ন আমি বোর্ডে লিখেছি, দেখো। প্রশ্নটি হচ্ছে, একটি রেল লাইনে 100 মিটার দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহার করা হয়েছে। 2টি পাতের মধ্যে ফাঁকা রাখা হয়েছে 2 সেন্টিমিটার। কোন একদিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 10 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল। ক আর খ লিখছি না, আমরা অঙ্কের উপরে ফোকাস দিব। গ নম্বরের প্রশ্ন হচ্ছে, লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণ কত? ঘয়ের প্রশ্ন হচ্ছে, রেলগাড়ি চলাচলের ফলে তাপমাত্রা যদি আরো 10 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় তবে রেল লাইনটি অক্ষত থাকবে কিনা। প্রশ্ন পরে কিন্তু দেখো বুঝে নিতে হবে, অবশ্যই লোহার পাত পাশাপাশি রাখা রেল লাইনে। যদি আমরা চিত্র এঁকে বোঝাতে চাই, রেল লাইনের ভিতরে এরকম লোহার পাত ইউজ করা হয়। এই প্রতিটা পাতের দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার করে, 100 মিটার করে। আর এই যে ফাঁকা জায়গা রাখা আছে এগুলো হচ্ছে 2 সেন্টিমিটার করে। ফাঁকা জায়গা রাখা হয় কেন? দেখো, এই যে আমরা দৈর্ঘ্য প্রসারণ পড়লাম একটু আগে, এই রেল লাইন চলাচলের ফলে অবশ্যই লোহার পাত গরম হবে, লোহার ঘর্ষণের ফলে তাপশক্তি উৎপন্ন হবে এবং লোহার পাত কিন্তু গরম হবে। সেই গরম হয়ে সে কিন্তু প্রসারিত হতে যাবে। এখন যদি মাঝখানে ফাঁকা রাখা না হয় তাহলে কি হবে? দুটি পাতের মধ্যে ফাঁকা জায়গা রাখলাম না বা অল্প রাখলাম, প্রসারণের ফলে কি হবে? দুটি পাত কিন্তু পরস্পর বেঁকে যাবে। যদি বেঁকে যায় অবশ্যই দুর্ঘটনার শিকার হবে। এরপরে তোমরা দেখবা যে তারের খুঁটির মধ্যে যখন কারেন্টের তার লাগানো হয় একটু ঝুলিয়ে দেওয়া হয়। এর কারণ কি? যদি টাইট টাইট করে লাগানো হয় শীতকালে কিন্তু তাপমাত্রা হ্রাস পায়। তাপমাত্রা হ্রাসের ফলে কি হবে? অবশ্যই তারের দৈর্ঘ্য সংকোচন হবে। তাপমাত্রা বাড়লে যেমন দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, তাপমাত্রা কমলেও কিন্তু দৈর্ঘ্যটা সংকোচন হবে। এখন গ্রীষ্মকালে তার লাগানো হলো টাইট করে, শীতকালে কি হবে? তাপমাত্রা কমে তার কিন্তু সংকুচিত হতে যাবে। যখনই সংকুচিত হওয়ার জন্য যদি সেখানে স্পেস না পায়, ধরো আমি দুটি খুঁটির মধ্যে আমি কারেন্টের তার এভাবে যুক্ত করে দিলাম, শীতকাল তার সংকোচন হবে। তখন কি হবে? সংকোচন হয়ে যখন এই মাঝখানে আমি ঢিল দিলাম না, তখন কিন্তু এই তারের লাইন কিন্তু বেঁকে যাবে এবং এই তারের লাইন কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য তোমরা খেয়াল করে দেখবা, সাধারণত কারেন্টের লাইনগুলো কিন্তু একটু ঢিল দিয়ে লাগানো হয়, এভাবে থাকে তারগুলো, এভাবে যেন শীতকালে যখন তাপমাত্রা হ্রাস পাবে, তাপমাত্রা কমে যেয়ে যেন তার সংকুচিত হলেও যেন কি হয় না, যেন খুঁটির উপরে কোনো টান না পড়ে। তো যাই হোক, এই জন্য কিন্তু ফাঁকা রাখা হয়। ঠিক তদ্রুপ রেল লাইনের মধ্যেও ফাঁকা রাখা হয়, যেন রেল চলাচলের ফলে যে তাপ উৎপন্ন হবে, সেই তাপের ফলে যে প্রসারণ হবে, সেই প্রসারণের কারণে যেন রেল লাইনে কোনো ক্ষতি না হয়। তো এটাই কিন্তু আমাদের প্রশ্নের আলোকপাত। যে ঘ নম্বর প্রশ্নটা বলছি আমি, যে তাপমাত্রা 10 এখানে বেড়েছে, আরো 10 অর্থাৎ মোট 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে 100 মিটার দৈর্ঘ্যের লোহার পাত তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস যখন বেড়ে যাবে, তখন রেল লাইনটি অক্ষত থাকবে কিনা। অবশ্যই যদি 2 সেন্টিমিটারের চেয়ে বেশি প্রসারণ না ঘটে তাহলে কিন্তু
আর কোনো সমস্যা হচ্ছে না। যদি প্রসারণ বেশি ঘটে তাহলে কিন্তু অবশ্যই কি হবে, অবশ্যই তাহলে আমাদের দুর্ঘটনার শিকার হবে রেল লাইন। তো আমরা প্রথমে গ নম্বর সমাধান করব। প্রথমে আমরা গ নম্বর প্রশ্ন সমাধান করছি। দেখো গ নম্বরে বলা হয়েছে লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণ কত। তাহলে কি কি দেওয়া আছে? দেওয়া আছে আদি দৈর্ঘ্য L1 is equal to 100 সেন্টিমিটার। তাপমাত্রার পার্থক্য দেওয়া আছে, তাপমাত্রা বৃদ্ধি। দেখো গ নম্বর প্রশ্ন কিন্তু উদ্দীপকের আলোকে করতে হবে। উদ্দীপকে তাপমাত্রা বাড়লো কত? মাত্র 10। তাহলে তাপমাত্রা বৃদ্ধি ΔT is equal to 10 ডিগ্রি সেলসিয়াস। এখন প্রশ্ন হলো দৈর্ঘ্য প্রসারণ কত? দৈর্ঘ্য প্রসারণ মানে কি? ডেল্টা এল ইজ ইকুয়াল টু হোয়াট? অবশ্যই ডেল্টা এল বের করতে গেলে আমার কি প্রয়োজন হবে? আমার L2 প্রয়োজন হবে। L2 বের হয়ে গেলেই কিন্তু ডেল্টা এল ও বের হয়ে আসবে। এখন আমরা জানি L2 is equal to L1 plus alpha L1 into T2 minus T1। এখন প্রশ্ন হলো উদ্দীপকে আলফা কি দেওয়া আছে? না, কিন্তু উদ্দীপকে কি দেওয়া আছে? উদ্দীপকে দেওয়া আছে আয়তন প্রসারণ সহগ। আয়তন প্রসারণ সহগ দেওয়া আছে গামা, যার মান হচ্ছে 34.8 10 to the power minus 6 পার কেলভিন। এখানে হবে পার কেলভিন। প্রতি কেলভিন তাপমাত্রা বৃদ্ধির জন্য 34.8 10 to the power minus 6 পার কেলভিন। এখানে পার কেলভিন যে কথা, 34.8 into 10 to the power minus 6 পার ডিগ্রি সেলসিয়াস একই জিনিস। আমার প্রয়োজন হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। দেওয়া আছে কি? আয়তন প্রসারণ সহগ। তাহলে আমরা জানি গামা is equal to thrice alpha। তাহলে আলফা is equal to gamma divided by 3। মান আসবে 11.6 into 10 to the power minus 6 পার ডিগ্রি সেলসিয়াস। এই মানটা আমরা এখানে বসাবো। আমরা দৈর্ঘ্য L2 বের করছি। L2 থেকে L1 বিয়োগ দিলে আমরা ডেল্টা L টা পেয়ে যাব। অথবা আমরা যেভাবে দেখো এখানে বিয়োগ করে নেই। দেখো ডেল্টা L2 L1 কে পাশে নিয়ে আসি। L1 is equal to alpha L1। এটা হচ্ছে আমাদের ΔT। তো আমাদের কিন্তু L2 বের না করলেও হচ্ছে, আমরা সরাসরি পেয়ে যাচ্ছি ডেল্টা L is equal to মান বসাই 11.6 10 to the power minus 6 into 100 into 10। 11.6 10 to the power minus 6 into 100 into 10। আমাদের ভ্যালু আসবে 0.0116 মিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে আমরা গ নম্বর প্রশ্ন সমাধান করে ফেললাম। আমাদের প্রয়োজন ছিল দৈর্ঘ্য প্রসারণ। আমরা শুধু ডেল্টা এল বের করতে বলা হয়েছে আমাদেরকে। ডেল্টা এল টা পেয়ে যাচ্ছে আমরা L2 হতে। আমরা জানি L2 is equal to L1 plus alpha L1 T2 minus T1। L1 কে পাশে নিয়ে আসলে ডেল্টা এল চলে আসবে। আলফা প্রয়োজন। আয়তন প্রসারণ সহগ দেওয়া আছে। দেখো আয়তন প্রসারণ সহগ দেওয়া আছে। আমি গামা থেকে আলফা বের করে এখানে বসালাম। তারপরে কিন্তু আমাদের মানটা বের হয়ে চলে আসে। এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের সমাধান। আশা করি তোমরা উত্তরটি তুলে নিয়েছো। এখন ঘ নম্বর সমাধান করব। এখানে মোট তাপমাত্রা বৃদ্ধি কত? উদ্দীপকে তাপমাত্রা 10 এবং আরো বৃদ্ধি পেয়েছে 10। তাহলে মোট বৃদ্ধি হচ্ছে
20। তাহলে আমি দেওয়া আছে লিখি আগে। দেওয়া আছে আমাদের আদি দৈর্ঘ্য L1 is equal to 100 মিটার। আমরা গ থেকে দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করেছি। দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা 11.6 10 to the power minus 6 per degree Celsius। তাপমাত্রা বৃদ্ধি, টোটাল তাপমাত্রা বৃদ্ধি, টোটাল del T is equal to 20 ডিগ্রি সেলসিয়াস। কি চেক করব? ফাঁকা রাখা হয়েছে 2 সেন্টিমিটার, অক্ষত থাকবে কিনা। 2 সেন্টিমিটারের চেয়ে যদি কম হয় তাহলে অক্ষত থাকবে, যদি বেশি হয় তাহলে অক্ষত থাকবে না। তাহলে আমি বের করব, এখানেও সেম জিনিসই বের করব। আমি দৈর্ঘ্য প্রসারণ ডেল্টা L is equal to what? তাহলে আমরা জানি আগের মতো করে আমরা জানি L2 is equal to L1 plus alpha L1 T2 minus T1। তাহলে L2 minus L1 is equal to alpha L1 into del T। তাহলে del L হচ্ছে আলফা হচ্ছে 11.6 10 to the power minus 6 into 100, এটা কিন্তু মিটারে, ঠিক না? আমরা পরে দিচ্ছি একক, এটা হচ্ছে 20। এই সম্পূর্ণ অ্যানসার কিন্তু আসবে মিটারে, ফাঁকা রাখা হয়েছে কিন্তু সেন্টিমিটারে। তো কত আসছে আমাদের এটা দেখো। আমাদের আসবে 0.0232 মিটার, যা কিনা 2.32 সেন্টিমিটার। তাহলে যদি সেদিনের তাপমাত্রা রেল চলাচলের ফলে আরো 10 ডিগ্রি বেড়ে যায়, মোট 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে দৈর্ঘ্যের মোট পরিবর্তন হলো 2.32 সেন্টিমিটার। তাহলে মাঝখানে ফাঁকা রাখা ছিল 2 সেন্টিমিটার, চলাচলের ফলে দৈর্ঘ্য বেড়ে হয়ে গেল 2.32 সেন্টিমিটার। অবশ্যই মধ্যবর্তী ফাঁকা জায়গার চেয়ে বেশি, ফলে রেল লাইন বেঁকে যাবে, প্রসারিত হতে স্থান পাবে না, বেঁকে যাবে, আর রেল লাইনটি কিন্তু অক্ষত থাকবে না। তাহলে আমাদের উত্তর কি হবে? তাহলে আমি এখানে প্রশ্ন মুছে দিয়ে উত্তর লিখছি। আমরা লিখব, যেহেতু রেল লাইনের পাতের দৈর্ঘ্য প্রসারণ 2.32 সেন্টিমিটার is greater than 2 সেন্টিমিটার, তাই রেল লাইনটি অক্ষত থাকবে না, অক্ষত থাকবে না। এভাবে আমরা সৃজনশীল প্রশ্ন যদি এরকম ভাবে আসে আমরা কিন্তু অবশ্যই অ্যান্সার করতে পারবো। আমরা দৈর্ঘ্য প্রসারণ দিয়ে দেখলাম, এভাবে কিন্তু ক্ষেত্রফল দিয়ে প্রশ্ন করা যাবে, আয়তন দিয়ে প্রশ্ন করা যাবে। আমাদের এই সূত্রগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা এই টপিক থেকে অবশ্যই বোর্ড কোশ্চেন গুলো আমাদের ফলো করতে হবে, স্ট্যান্ডার্ড আমাদের জন্য। এরকম যে প্রশ্নগুলো আছে আমরা সেগুলো সমাধান করবো এবং হোমওয়ার্ক আকারে করে ফেলবো, যেন কলেজ খুললে আমরা স্যারদেরকে দেখাতে পারি। এখন আমরা করব তরল পদার্থের প্রসারণ।
তাপ দিলে কঠিন পদার্থ যেমন প্রসারিত হয়, তরলে কিন্তু প্রসারিত হবে। তবে কঠিন পদার্থ যেমন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা মিলে দৈর্ঘ্য প্রসারণ ছিল, ক্ষেত্রফল প্রসারণ ছিল এবং আয়তন প্রসারণ ছিল। দেখো তরলের কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল কিন্তু নেই, কিন্তু কি আছে, তরল কিন্তু পাত্রের আকার ধারণ করে। আমরা জানি তরলকে কোন একটি পাত্রে রাখতে হয় এবং সে পাত্রের যে আকার, পাত্রের যে ক্ষেত্রফল, তাই কিন্তু তরলের ক্ষেত্রফলে পরিণত হয়। এখন তাপ দিলে কি হবে, এই তাপ শক্তি তরল গ্রহণ করবে, তরলের অণু গ্রহণ করবে, গ্রহণ করে অণুগুলোর মধ্যে গতিশক্তি আসবে এবং তারা কিন্তু ছোটাছুটি বাড়বে। ছোটাছুটি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক দূরত্বটা বেড়ে যাওয়া, আর এই আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাওয়াই মানে কি প্রসারণ। আবার তাপমাত্রা যদি আমি হ্রাস করাই তাহলে কি হবে, অণুগুলোর গতিশক্তি হ্রাস পাবে এবং অণুগুলোর মধ্যকার দূরত্ব কমে এসে দূরত্বটা কমে যাবে, আর এই দূরত্ব কমে যাওয়াটা হচ্ছে সংকোচন। তো দেখো আমরা তরল পদার্থের প্রসারণ করতে যে আমরা একটি কাচের পাত্রে আমরা তরল নিয়েছি, ধরি তরলটি আমাদের কাচের পাত্রে এ দাগ পর্যন্ত আছে, এই দাগ পর্যন্ত আমরা তরলটিকে রাখলাম। এখন একটি বার্নার দিয়ে আমরা এই পাত্রকে তাপ দিব। বলো দেখি তাপ শক্তি প্রথম কোথায় লাগবে? অবশ্যই তরলকে পাত্রে রেখে তাপ দিতে হবে এবং তাপ শক্তি প্রথমে পাত্রের গায়ে লাগবে। পাত্র যেহেতু কঠিন পদার্থ, অবশ্যই তার প্রসারণ ঘটবে। তাহলে পাত্রের গায়ে তাপ লাগবে আগে, এরপরে তাপ যাবে তরলে। তাহলে প্রথমে আগে পাত্র প্রসারণ ঘটবে, এরপরে আমাদের তরল প্রসারণ হবে। তাই তরলের প্রসারণ কিন্তু দুইটা প্রসারণ হয়, একটি হচ্ছে প্রকৃত প্রসারণ আর একটি হচ্ছে আপাত প্রসারণ। খেয়াল করো, যখন আমরা পাত্রে হিট দিচ্ছি, প্রথমে হিট যাচ্ছে পাত্রের গায়ে, পাত্র প্রসারিত হচ্ছে। পাত্র প্রসারিত হলে তরলের স্তর অবশ্যই নিচে নামবে। ধরে নিচ্ছে তরলের স্তর নেমে গেল বিতে। প্রথম হিট লাগলো পাত্রে, ফলে পাত্র প্রসারিত হলো। পাত্র প্রসারিত হওয়ার কারণে তরল একটু নিচে নেমে যাবে, সেটা হচ্ছে এবি। তাহলে বলো দেখি এবি মূলত কি? এবি হচ্ছে মূলত পাত্রের প্রসারণ। এবি হচ্ছে মূলত পাত্রের প্রসারণ। এবি যে অংশটা, অংশ পাত্রের প্রসারণকে নির্দেশ করছে। এখন যখন আমি হিট দেব, এখন হিট লাগবে কোথায়? তরলের গায়ে। হিট লেগে এই তরল আস্তে আস্তে প্রসারিত হবে। প্রসারিত হয়ে ধরে নিচ্ছি তরল এই পর্যন্ত উঠে আসে সিতে। তাহলে বি থেকে সি হচ্ছে মূলত তরলের প্রসারণ, যাকে আমরা বলি তরলের প্রকৃত প্রসারণ। তরলের প্রকৃত প্রসারণ। আমাদের খালি চোখে আমরা কিন্তু পর্যবেক্ষণ করব এ থেকে সি। তাহলে এ থেকে সি এটা হচ্ছে আমাদের পর্যবেক্ষণ। এটাকে বলা হচ্ছে তরলের আপাত প্রসারণ। তরলের আপাত প্রসারণ। আপাত প্রসারণ অর্থাৎ আপাত দৃষ্টিতে মনে হবে তরল ছিল এতে, এখন প্রসারিত হয়ে গেল সিতে, কিন্তু মাঝখানে কিন্তু পাত্রের প্রসারণের জন্য তরল কিন্তু বিতে নেমেছিল, বি থেকে কিন্তু সে সিতে উঠে। তার মানে এই বি থেকে সি হচ্ছে আমাদের তরলের মূল প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ। এ থেকে বি হচ্ছে পাত্রের জন্য তরল নিচে নেমে যাওয়া, পাত্রের জন্য প্রসারণ। আর এ থেকে সি হচ্ছে আমাদের বাহ্যিক দৃষ্টিতে দেখায় মনে হবে আপাত প্রসারণ। তো এই তিনটি তরলের ক্ষেত্রে প্রসারণটা কিন্তু আগে পাত্রের, এরপরে হচ্ছে তরলের। তাহলে আমরা যদি আমাদেরকে আয়তন বের করতে বলে তরলের কি পরিমাণ আয়তন প্রসারণ ঘটলো, দেখো আমরা ধরে নিচ্ছি, আমরা ধরি ভিবি। আমরা এই যে নলের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এর সাথে যদি আমরা এবি অংশটা গুণ দেই, আমরা জানি পাই আর স্কয়ার এল। কোন একটা সিলিন্ডার আকৃতির ক্ষেত্রফল বের করা যায়, আয়তন বের করা যায়। ধরে নিচ্ছি আমরা ভিবি এটা হচ্ছে পাত্রের আয়তন প্রসারণ, পাত্রের আয়তন প্রসারণ। ভিএল হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ।
তরলের প্রকৃত আয়তন প্রসারণ। তাহলে আমাদের আপাত যে প্রসারণ তা কি হবে? আপাত প্রসারণ, আপাত আয়তন প্রসারণ VA is equal to অবশ্যই প্রকৃত বিয়োগ পাত্র। এই অংশটা এটা হচ্ছে আমাদের আপাত প্রসারণ। VA is equal to VL minus VB। এই হচ্ছে আমাদের তরলের প্রসারণ। তাহলে তরল পদার্থের সরাসরি প্রসারণ হয় না, পাত্রের প্রসারণ হওয়ার পরে তরলের প্রসারণ হচ্ছে। এখন পড়ব আমরা গ্যাসীয় পদার্থের প্রসারণ। আমরা জানি গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই বা আয়তনও নেই, তবে কঠিন পদার্থকে যেমন কিনা আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি প্যারামিটার দিয়ে প্রকাশ করি, ঠিক তদ্রূপ গ্যাসীয় পদার্থেরও কিন্তু তিনটা রাশি আছে, চলক বলা হয় যাদেরকে। তা হচ্ছে চাপ, আয়তন এবং তাপমাত্রা। যে কোনো গ্যাস যখন আমরা বলি, কঠিন পদার্থ বললে যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা জানার প্রয়োজন পড়ে, ঠিক তদ্রূপ গ্যাসীয় পদার্থের প্রতিটি গ্যাসীয় পদার্থের রয়েছে চাপ, আয়তন এবং তাপমাত্রা। এই আয়তন হলো পাত্রের আয়তন, যে পাত্রে আমরা গ্যাসকে নিব সে পাত্রের আয়তন। সেই পাত্রে গ্যাস নেওয়ার ফলে একটি চাপ সেই গ্যাস পাত্রের উপরে প্রয়োগ করে, এটি হচ্ছে P, এবং অবশ্যই তাপমাত্রা থাকবে সেটা হচ্ছে আমাদের T। এখন তাপ প্রয়োগের ফলে গ্যাসীয় পদার্থের প্রসারণ আমরা প্রথম লেকচারে পড়েছি, যখনই আমরা তাপ শক্তি প্রয়োগ করব তাপমাত্রার পরিবর্তন হবে, আর যখনই গ্যাসের তাপমাত্রা পরিবর্তন হবে তখন পাশাপাশি সাথে সাথে আয়তন এবং চাপেরও পরিবর্তন ঘটবে। তো তাপ শক্তি দিব, তাপমাত্রা পরিবর্তন ঘটবে, সঙ্গে সঙ্গে চাপ এবং আয়তনের পরিবর্তন ঘটবে। তবে আমরা শুধুমাত্র আয়তন প্রসারণ বের করতে চাই। তো যখন আমরা তাপ শক্তির ফলে আয়তন প্রসারণ বের করব, অবশ্যই আমাদের এখানে চাপকে কিন্তু স্থির রাখতে হবে, চাপকে স্থির থাকবে। তাহলে অবশ্যই আমরা একটি এমন পাত্র নিব যেন চাপ বৃদ্ধি পেলে সেই পাত্রের আকার বড় হয়ে যায় এবং চাপ প্রশমিত হয়ে যায়। যেমন কিনা একটি পিস্টন লাগানো পাত্র হতে পারে। পিস্টন লাগানো পাত্র, এই একটি পাত্র, এখানে পিস্টন লাগানো আছে। পিস্টন মানে কি? পিস্টন মানে হচ্ছে তোমরা যে পাম্প যে দিয়ে আমরা পিস্টন, অর্থাৎ উঠানামা করতে পারে। যখন পাত্রের চাপ যদি বেড়ে যায়, পাত্রের চাপ বেড়ে গেলে পিস্টনটি উপরে উঠে যাবে এবং চাপ প্রশমিত হয়ে যাবে। তাহলে গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ বের করতে চাই তাপমাত্রা প্রয়োগে, অবশ্যই স্থির থাকবে কে? চাপ। স্থির চাপে আমরা গ্যাসের আয়তন প্রসারণ বের করব। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ বের করতে গেলে আমাদের এই তিনটি রাশির মধ্যে একটি সম্পর্ক লাগবে, যে সম্পর্ক আমরা পেয়ে যাই আদর্শ গ্যাস সমীকরণ থেকে। আদর্শ গ্যাস সমীকরণ PV is equal to nRT। PV is equal to nRT। P হচ্ছে পাত্রের চাপ, অর্থাৎ পাত্রে রাখা গ্যাসের চাপ, V হচ্ছে পাত্রে রাখা গ্যাসের আয়তন, T হচ্ছে সেই পাত্রে রাখা গ্যাসের তাপমাত্রা, এবং এখানে N হচ্ছে মোল সংখ্যা। N হচ্ছে মোল সংখ্যা। আমরা মোল সংখ্যা মানে হচ্ছে পদার্থের পরিমাণ, অর্থাৎ গ্যাসের পরিমাণ। গ্যাসের পরিমাণ, কত গ্রাম গ্যাস নেওয়া হয়েছে, আর আর হচ্ছে ধ্রুবক। এই সমীকরণটা আমরা কলেজে উঠে কিন্তু একেবারে ফুল ডেরিভেশন করব। তো আমরা এই ইকুয়েশনের সাহায্যে আমরা স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ বের করব। আমরা যে প্রথম দিকে কঠিন পদার্থের প্রসারণ পড়েছি, আমরা কিন্তু তিনটা সহগ পড়েছিলাম, দৈর্ঘ্য প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ এবং ক্ষেত্রফল প্রসারণ সহগ। ঠিক এখানেও কিন্তু স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ নির্ভর করবে একটি সহগের উপর, যাকে আমরা বলবো স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। অর্থাৎ
প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে বা প্রতি কেলভিন তাপমাত্রা বৃদ্ধির ফলে একটি গ্যাসের আয়তন কি পরিমাণে বাড়বে, স্থির চাপে কি পরিমাণে বাড়বে তা নির্ভর করবে সেই সহগের উপরে। দেখো আমরা সেই কঠিন পদার্থের মতো করে ধরে নিব, আমরা ধরি T1 তাপমাত্রায় আয়তন V1, তাপমাত্রা যখন বৃদ্ধি পেল T2 হলো, T2 তাপমাত্রায় আয়তন হয়ে গেল V2। তাহলে আমরা ইকুয়েশন লিখতে পারি, এই ইকুয়েশন লিখতে পারি আমরা PV1, যেহেতু চাপ স্থির রাখতে হবে, PV1 is equal to nRT1, এবং লিখতে পারি PV2 is equal to nRT2। অর্থাৎ আমরা চাপ কিন্তু পরিবর্তন করছি না, V এবং T এর পরিবর্তন হচ্ছে। যখন তাপমাত্রা T1 আয়তন হচ্ছে V1, যখন তাপমাত্রা T2 তখন আয়তন হচ্ছে V2। তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, তার মানে আয়তন বৃদ্ধি পেয়েছে, সেই আয়তন বৃদ্ধিটা আমরা বের করতে চাই। আমরা একে শুধু বিয়োগ করে দেই, বিয়োগ করে পাই P V2 minus V1 is equal to nR T2 minus T1। এই সমীকরণটাকে আমরা আমাদের এই সমীকরণ দিয়ে ভাগ করে দেব। তাহলে কি দাঁড়াবে দেখো, যদি আমরা এই সমীকরণ দিয়ে ভাগ করি, P কেটে গিয়ে থাকবে V2 minus V1 divided by V1 is equal to nR, nR কেটে যাবে, থাকবে হচ্ছে T2 minus T1 divided by T1। তাহলে আমরা এই সমীকরণটাকে এই সমীকরণ দিয়ে কিন্তু ভাগ করলাম, ভাগ করার পরে এই ফলাফল আসলো। আমি এই T2 minus T1 কে এখানে আনতে চাই, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এরকম V2 minus V1 divided by V1 divided by, দেখো এটাকে আমি নিচে নিয়ে আসছি, T2 minus T1 is equal to 1 by T1 থাকছে এই পাশে। দৈর্ঘ্য প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ এবং ক্ষেত্রফল প্রসারণ সহগ যে আমরা পড়লাম, দেখো তো আমাদের এই সমীকরণের বাম পাশে কিন্তু ঠিক এরকম একটা রাশি চলে আসলো, শেষ আয়তন মাইনাস আদি আয়তন ডিভাইডেড বাই আদি আয়তন ডিভাইডেড বাই তাপমাত্রার পরিবর্তন, অর্থাৎ আয়তনের পরিবর্তন ভাগ আদি আয়তন ডিভাইডেড বাই তাপমাত্রার পরিবর্তন। এটা হচ্ছে একটি সহগ, যেমন ছিল আলফা বিটা গামা। আমরা এটাকে লিখতে পারি এইভাবে, বিটা পি, কি লিখছি আমরা, বিটা পি is equal to 1 by T1, বিটা পি is equal to 1 by T1। এখানে বিটা পি কে বলছি আমরা, যেখানে বিটা পি হচ্ছে স্থির আয়তন, স্থির চাপে গ্যাসের, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ। P ফর প্রেসার, স্থির চাপে দেখে এখানে P লেখা হয়েছে, তাহলে আমাদের সূত্র হচ্ছে BP is equal to 1 by T। এই সম্পর্কটা আমরা লক্ষ্য করে দেখব, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ কিন্তু গ্যাসের আদি তাপমাত্রার ব্যস্তানুপাতিক, অর্থাৎ গ্যাস শুরুতে যে তাপমাত্রায় ছিল সেই তাপমাত্রা যত কম হবে আয়তন প্রসারণ কিন্তু তত বেশি হবে। তাপমাত্রা যদি বেশি হয় আয়তন প্রসারণ কিন্তু কম হবে। অর্থাৎ একই চাপে কোন একটা পাত্র, ধরে নিচ্ছে আমরা এই পাত্রের তাপমাত্রা, আদি তাপমাত্রা T1 হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, আর এই পাত্রের তাপমাত্রা, আদি তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং দুইটার চাপ একই চাপ। এখান থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির ফলে যে আয়তন বৃদ্ধি ঘটবে, এখানেও কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির ফলে কিন্তু আয়তন বৃদ্ধি ঘটবে। এই সূত্র হতে আমরা বলতে পারি, যেহেতু এই পাত্রের আদি তাপমাত্রা কম, তো এখানের 1 ডিগ্রি বৃদ্ধির ফলে প্রসারণটা বেশি হবে, আর এই পাত্রে যেহেতু আদি তাপমাত্রা বেশি, তাই এই পাত্রের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধির ফলে
এর আয়তন প্রসারণ কিন্তু এই পাত্রের তুলনায় কম হবে। অর্থাৎ গ্যাসের তাপমাত্রা যত কম হবে তার প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন তত বেশি প্রসারিত হবে। একই চাপে রাখা দুইটি পাত্র, এই পাত্র টেম্পারেচার 20, এই পাত্র টেম্পারেচার 30। যেহেতু এই পাত্র টেম্পারেচার কম, তাই এই পাত্রের গ্যাস বেশি প্রসারিত হবে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য, এই পাত্রের গ্যাস তুলনামূলক কম প্রসারিত হবে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য। এই ছিল আজকে আমাদের কঠিন পদার্থের প্রসারণ। আজকে আমরা পড়লাম তরল পদার্থের প্রসারণ এবং আমরা পড়লাম গ্যাসীয় পদার্থের প্রসারণ। আমাদের এই অধ্যায়ে বাকি যে বিষয়গুলো আছে এগুলো আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা পড়ব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।